আর আরেকটা টপিক হচ্ছে লসাগু গসাগু। তো প্রথমে বাস্তব সংখ্যা দিয়ে শুরু করি। বাস্তব সংখ্যা বলতে আসলে কি বোঝায়? বাস্তব সংখ্যা হচ্ছে রিয়েল নাম্বার, অর্থাৎ যে নাম্বারগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি সেইটাই বাস্তব সংখ্যা, ওয়ান কাইন্ড অফ, এক কথায় বললে যেটা হয় আর কি। তো বাস্তব সংখ্যাকে হচ্ছে রিয়েল নাম্বার যেহেতু, তাই আর দিয়ে প্রকাশ করা হয়, বাট নর্মাল আর দিয়ে না প্রকাশ করে এরকম একটা আর দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? আচ্ছা, দেন বাস্তব সংখ্যা হচ্ছে আপনার মেইনলি দুইটা পার্টে ভাগ করা হয়েছে। আচ্ছা, আমার স্লাইডটা কি ক্লিয়ার আছে? একটু দেখা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, একজন ভাইয়া বলেছিলেন মেবি আপনার হয়তো স্লাইড একটু প্রবলেম হয়েছিল, আপনার ইন্টারনেট কানেকশনটা একটু স্লো ছিল, এই জন্য রিফ্রেশ হতে প্রবলেম হয়েছে। ওকে, তো বাস্তব সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে ঋণাত্মক আর একটা হচ্ছে অঋণাত্মক। তো অঋণাত্মক কেন বলছি এটাকে অঋণাত্মক বলা হয়? কারণ ধনাত্মক শব্দটা না ব্যবহার করে অনেক জায়গাতেই অঋণাত্মক ইউজ করা হয়। হোয়াট এভার, প্লাস সাইন মাইনাস সাইন, এটাই হচ্ছে বাস্তব সংখ্যা দুইটা পার্ট। এর মধ্যে আপনার আবার দুই রকম ভাগ আছে, সেটা ধনাত্মক সংখ্যাও হতে পারে, ঋণাত্মক সংখ্যাও হতে পারে। দুইটা সংখ্যার মধ্যেই মূলদ অমূলদ নিয়ে পার্ট আছে। আচ্ছা, মূলদ অমূলদের সংখ্যা আমি একটু পর ক্লিয়ার করছি, এটা আমাদের টপিকে আছে, এখন বলছি না। তো এর মধ্যে অমূলদ সংখ্যাকে আমি স্টপ করে দিলাম, আমি একটু মূলদ সংখ্যার দিকে তাকাই। যেসব সংখ্যা মূলদ সংখ্যা তাদের মধ্যে আবার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে একদম পূর্ণ সংখ্যা, যেমন 1 2 3 4, মানে কোনো ভগ্নাংশ নাই, তাদেরকে জেড দিয়ে প্রকাশ করা হয়, তাদেরকে পূর্ণ সংখ্যা বলে। হ্যাঁ, আর একটা হচ্ছে ভগ্নাংশ বিশিষ্ট, যেমন 2/3, 4/5, এগুলো হচ্ছে ভগ্নাংশ বিশিষ্ট সংখ্যা, আমরা জানি। ওকে, পূর্ণ সংখ্যার মধ্যে আবার কিছু পার্ট আছে, যেমন একটা হচ্ছে শূন্য। শূন্যকে আলাদা একটা সংখ্যা হিসেবেই বিবেচনা করা হয়, একে কোনো ধনাত্মক সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা হিসেবে আইডেন্টিফাই করা হয় না। কারণ আমরা যদি সংখ্যা রেখার কথা চিন্তা করি, খেয়াল করেন, সংখ্যা রেখা কিন্তু এরকম থাকে, জিরো এইদিকে পজিটিভ, এইদিকে নেগেটিভ, ধরেন +1 2 3 করতে করতে এগুলো এখানে -1 -2। সো আলটিমেটলি -1 থেকে সমান পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করলে জিরো আসে, আবার 1 থেকে পিছনের দিকে সমান পরিমাণ গেলেও জিরো আসে। সো জিরো হচ্ছে আপনার একটা ক্রসিং পয়েন্ট। সো এই জন্য জিরোকে আসলে ধনাত্মক বলা যায় না, ঋণাত্মক বলা যায় না, বেটার এটাকে শূন্য বলে আলাদা একটা পার্ট হিসেবেই চিহ্নিত করা হয়। আবার কোন কোন জায়গায় শূন্যকে ধনাত্মক বলে চিন্তা করে, যে শূন্য থেকে যেহেতু আমি সামনের দিকে যাব, তাহলে শূন্যকে আমি পজিটিভই ধরবো, ঠিক আছে? আবার আপনি যদি বিপরীত দিকে যেতে চান, অর্থাৎ ঋণাত্মক সাইডে যেতে চান, সেক্ষেত্রে শূন্য কিন্তু সব থেকে আপনার বড় সংখ্যা। সো এটাকে -0 দিয়ে শুরু করে আস্তে আস্তে -1 করেও এগোনো যায়। তো বিভিন্ন ম্যাথমেটিশিয়ান এগুলোকে আসলে বিভিন্নভাবে ডিফাইন করছে, বাট ইন জেনারেল কথাটা হচ্ছে শূন্য ধনাত্মক না, ঋণাত্মক না, শূন্যকে আলাদা রাখা হয়েছে। আচ্ছা, এবার ধনাত্মক পূর্ণ সংখ্যা, যাদেরকে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলা হচ্ছে, অর্থাৎ তারা স্বাভাবিক, অস্বাভাবিক না, মানে যারা পজিটিভ তারাই স্বাভাবিক, এভাবে মনে রাখবেন। +1 +2 +3 শুরু করে একদম অসীম পর্যন্ত। অন্যদিকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে আপনার মাইনাস থেকে শুরু করে -10 -20 এরকম করে যত এগোনো যায় আর কি। এখন কথা হচ্ছে ধনাত্মক যে ন্যাচারাল নাম্বার গুলো আছে তাদেরকে আবার তিনটা পার্টে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে মৌলিক সংখ্যা, নাম্বার টু যৌগিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কারা একটু পরে আমাদের টপিকে আছে, তাই এখানে আলোচনা করছি না, আমাদের স্লাইডে দেখবো একটু পরে। তো মৌলিক যৌগিক বাদ দিয়ে একটা মাত্র সংখ্যা থাকে যারা আপনার ধনাত্মক পূর্ণ সংখ্যার আন্ডারে পড়ছে, সেই সংখ্যাটার কেউ না, সেটা হচ্ছে ওয়ান। ওয়ানকে মৌলিকও বলা যায় না, ওয়ানকে যৌগিকও বলা যায় না। কারণ ওয়ানকে যদি আমি যৌগিক বলতে চাই, যৌগিক বলতে গেলে শর্তটা হচ্ছে কোনো একটা সংখ্যা তখনই যৌগিক হবে যখন তার অনেকগুলো উৎপাদক থাকবে। যেমন, আসলে স্লাইডে গিয়েই বলতে হবে, আমি বেটার স্লাইডে চলে যাই, মৌলিক আর যৌগিকটা এখনই পড়িয়ে ফেলি। ঠিক আছে, একটু সামনে চলে যাই, তারপরে লাগলে আমরা আবার আসবো। হ্যাঁ, দেখেন মৌলিক সংখ্যাটা আসলে কি। মৌলিক সংখ্যাটা হচ্ছে কোন একটা সংখ্যাকে আপনি ভাগ করবেন। মনে করেন এক্স, এক্স কে আপনি ভাগ করতেছেন, তো কি দিয়ে ভাগ করা যায় বলেন? আপনি যদি এক্স কে 1 দিয়ে ভাগ করেন এক্স পাবেন, ঠিক না? আমার লেখার দিকে তাকান, আমার কথার দিকে খেয়াল করেন, স্লাইড দেখতে হবে না। আবার মনে করেন এক্স কে কোনো কারণে যদি আপনি এক্স দিয়ে ভাগ করেন, আপনি 1 পাচ্ছেন। তার মানে এক্স হচ্ছে এমন একটা সংখ্যা যাকে 1 এবং ওই সংখ্যা দিয়ে আপনার নিঃশেষে ভাগ করা যাচ্ছে। অন্য কোনো সংখ্যা দিয়ে যদি এরকম ভাগ না করা যায়, নিঃশেষে ভাগ না করা যায়, যেমন 2 দিয়ে ভাগ করলে সাপোজ কোন একটা ভাগশেষ আসলো, 3 দিয়ে ভাগ করলে একটা ভাগশেষ আসলো, 4 দিয়ে ভাগ করলে একটা ভাগশেষ আসলো, বা সামথিং ভগ্নাংশ আসলো, যদি এরকম হয়, সেক্ষেত্রে ওই এক্স সংখ্যাটাকে আমি বলবো হচ্ছে মৌলিক সংখ্যা। কারণ সেটা শুধুমাত্র এক এবং ওই নিজের সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য না। ওকে, ক্লিয়ার তাহলে মৌলিক সংখ্যা? গুড। এবার আসি যৌগিক। যারা মৌলিক না তারাই যৌগিক।
যেমন মনে করেন হচ্ছে আপনার 35। 35কে যদি আপনি 1 দিয়ে ভাগ করেন, 35 যদি 35 দিয়ে ভাগ করেন 1। এছাড়াও 35-এ কিন্তু আমি 5 দিয়ে ভাগ করতে পারি, আবার 35-কে আমি 7 দিয়েও ভাগ করতে পারি, তাই না? তো এই যে অনেকগুলো ব্যাপার দিয়ে ভাগ করা যাচ্ছে, এক এবং ওই সংখ্যা ছাড়াও আরো অনেক আপনার গুণনীয়ক আছে বা উৎপাদক আছে, তাদেরকেই হচ্ছে যৌগিক সংখ্যা বলা হয়। ওকে, তাহলে এক জিনিসটা কি আসলে? একের ব্যাপারে একটু আমরা চিন্তা করি। এবার মনে করেন এককে আমি ভাগ দিব, তো এককে যদি ভাগ দেই, মনে করেন 1 দিয়ে ভাগ করলাম 1, আবার এককে নিজেকে দিয়ে ভাগ করলাম 1। তো নিজে এবং এক দুইটাই তো একই সংখ্যা, তো এর ক্ষেত্রে মৌলিক সংখ্যার সূত্রটা খাটতেছে না। ওকে, আবার একে আমি যৌগিকে ফেলার চেষ্টা করি, যে এককে 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, আবার এককে তার নিজের সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। সো এটা কোনোভাবে যৌগিকও হচ্ছে না। তার মানে যৌগিকও না, মৌলিকের শর্তের মধ্যেও পড়ছে না, কারণ দুইটাই তখন এক হয়ে যায়। তাহলে এটা কি? এটা কিছুই না, এটা আলাদা একটা সংখ্যা, না মৌলিক না যৌগিক। ক্লিয়ার? ওকে, তো মৌলিক যদি যদি ক্লিয়ার হয়, আমরা তাহলে কয়েকটা মৌলিক সংখ্যা একটু বের করার চেষ্টা করি। আপনাদের কিন্তু এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে যে নিচের কোন সংখ্যাটি মৌলিক নয়, বা নিচের কোন সংখ্যাটি মৌলিক, বা নিচের কোন সংখ্যাটি যৌগিক, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। সো মৌলিক সংখ্যা আমি এখন আপনাদেরকে একটু বের করে দেখাচ্ছি, দেখেন কত দ্রুত বের করা যায়। এইটা যে স্লাইডে যা লেখা আছে থাকুক, আপনি আমার কথার দিকে খেয়াল করেন। এক তো মৌলিক সংখ্যা না, আগেই বলছি। সো একের পরের মৌলিক সংখ্যাটা হচ্ছে 2, যাকে 2 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তারপর 3, তাই না? তারপর 5, তারপর হচ্ছে আপনার 7, 7-এর পরে 11, 13, 17, 19, 23, 29, 31, 37। দেখেন আমি কিন্তু এক এক করে বের করতেছি। 41, তারপরে 43, এরপরে আর আছে 47। দেখেন কয়টা হইলো? 48 না, 49 না, 50 না। কয়টা সংখ্যা হলো দেখেন তো 1 থেকে 50-এর মধ্যে? 3 আর 3 6, 3 9, 2 11, 3 14, আর 1 15। তাহলে 1 থেকে 50-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা পেলাম আমরা? 15টা পেলাম। এরকম করে আপনি 50 থেকে 100 পর্যন্ত আরো অনেক মৌলিক সংখ্যা বের করা যায়, কিন্তু কথা হচ্ছে আপনি কি পরীক্ষার হলে এরকম লিখে লিখে বের করবেন বা চিন্তা করে করে বের করবেন? এর থেকে একটা রাইম মনে রাখার চেষ্টা করা যায়। আমি হয়তো পারবো, আমি ধরেন 1 থেকে 100 পর্যন্ত বের করতে বললে আমি একটা একটা করে বের করে ফেললাম। আপনারা অনেকে পারবেন, আই হোপ। ঠিক আছে, আশা করার তো যায়, অনেকেই পারবেন। বাট পরীক্ষার হলে তো সময় নাই যে 1 থেকে 50-এর মধ্যে কয়টা আছে আমি গুনে গুনে বের করব, এটা সম্ভব না। সেই জন্য একটা রাইম মনে রাখার চেষ্টা করবো, একটা ডিজিট মনে রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে, আমি বলতেছি 4422322321। এই যে 10টা ডিজিট আমি লিখলাম, এটা একটা মোবাইল নাম্বার চিন্তা করেন। মনে করেন, আবার বলতেছি, 2টা 4, 2টা 2, 3, 2টা 2, 3 2 1। তো এইটা দ্বারা কি বোঝাচ্ছে? যেহেতু 10টা ডিজিট, এই 10টা ডিজিট দিয়ে বোঝাচ্ছে প্রতি দশকের মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে। 4 দিয়ে বোঝাচ্ছে 1 থেকে 10-এর মধ্যে 4টা মৌলিক সংখ্যা আছে, দেখেন 4টাই কিন্তু আছে। এই 4 দিয়ে বোঝাচ্ছে আপনার 11 থেকে 20-এর মধ্যে 4টা মৌলিক সংখ্যা আছে, দেখেন এই দুইটা দুইটা 4টাই আছে। এই 2 দিয়ে বোঝাচ্ছে 21 থেকে 30-এর মধ্যে আপনার 2টা মৌলিক সংখ্যা আছে, দেখেন 2টা আছে। সো এই প্রত্যেকটা ডিজিট ডিফাইন করছে প্রতি দশকে কয়টা করে মৌলিক সংখ্যা আছে। তো এইটা মনে রাখবেন, আপনার হয়ে যাবে। যদি 1 থেকে 40 পর্যন্ত বলে, প্রথম 4টা যোগ করে দিবেন। 1 থেকে 60 পর্যন্ত বলে, প্রথম 6টা যোগ করে দিবেন। ক্লিয়ার? পারবো বের করতে? আচ্ছা, এবার মনে করেন একটু উচ্চ লেভেলের দিল, আপনাকে বললো যে 1 থেকে 100 তো সবাই পোলাপাইন প্র্যাকটিস করে আসছে, এদেরকে তো এটা দিলে পেরে যাবে। আমি একটু শয়তানি করি, আমি বলি যে 151 থেকে 160 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে। তো সেক্ষেত্রে আপনার আরেকটা রাইম আপনি চাইলে মনে রাখতে পারেন, বা একটা ডিজিট। যেমন আমি বলি 4113122214। চাইলে এটাও মনে রাখতে পারেন, যদিও এটা একটু বিদঘুটে, আগেরটা মনে রাখা একটু সহজ, যার একটা অনুপ্রাস টাইপের ব্যাপার আছে, 44222322 321, কিন্তু এটার মধ্যে একটু কম আছে। সো চাইলে ভাই মনে রাখতে পারেন, বাট আরেকটা উপায়ও করতে পারেন। যদি আপনাকে পরীক্ষার হলে সাপোজ আপনি মনে করেন আপনাকে দেওয়া হলো হচ্ছে আপনি 151 থেকে 160-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে আপনি বের করবেন, কি করবেন তখন? আপনার যদি রাইম মুখস্থ থাকে বা ডিজিট গুলো মুখস্থ থাকে, ডেফিনেটলি আপনি অ্যান্সার করতে পারবেন। না থাকলে তখন কি করবেন?
এনিওয়ান? দ্রুত তখন সংখ্যাগুলোকে লিখে ফেলবেন, লিখে ফেলে দেখবেন 2, 3, 5 এরকম কোনো কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। ঠিক আছে, যেমন 160 কখনোই হবে না। ওকে, 153 3 দিয়ে ভাগ হয়, এটা কখনোই যাবে না। 154, 152, 156, 158 এগুলোও বাদ। এবার দেখেন আর আছে এরকম 159 বাদ, 3 দিয়ে ভাগ হয়। 155 বাদ যাবে কারণ 5 দিয়ে ভাগ হয়। তাহলে এই যে দুইটা আছে যারা আমার মৌলিক সংখ্যা, সো 151 থেকে 160 মধ্যে দুইটা মৌলিক সংখ্যা আছে। কিভাবে বের করবো বুঝতে পারছি? এটা জাস্ট নিজের বিচার বুদ্ধি, নিজের একটু ম্যাথমেটিক্যাল নলেজ অ্যাপ্লাই করবেন, আর কিচ্ছু না। বা আপনাকে বলা হলো 190 থেকে 200 মধ্যে কয়টা আছে, সো এইভাবে একটু বের করে নিতে হবে। এইটুক চিন্তা ভাবনা তো অবশ্যই আমাদের করা উচিত। হ্যাঁ, নূর মোহাম্মদ ভাই আপনার প্রশ্ন বুঝতে পারেননি, আপনি আবার একটু সুন্দর করে স্পষ্ট করে লিখবেন। আচ্ছা, তাহলে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা আমরা মোটামুটি বুঝতে পারছি। পারভিন আপু কি কোন জিনিসটা আবার বলতে বলছেন, আবার একটু বলেন তাহলে আমি বুঝবো। আবার বললেন বলতে আসলে কোনটা বুঝবো, একটু ক্লিয়ার করেন। আচ্ছা, আমরা তাহলে কয়েকটা প্রবলেম ফেস করি, যে মৌলিক সংখ্যার যে একটা প্রশ্ন দেখি। 29 থেকে 38 পর্যন্ত যে কোনো একটা সংখ্যাকে আমি ইচ্ছা মতো বাছাই করে নিয়েছি, সেটা মৌলিক হওয়ার সম্ভাবনা কত? এটা 45তম বিসিএস এর প্রিলির প্রশ্ন। তো খেয়াল করেন 29 থেকে 38, তো আপনি তো এখানে রাইম মুখস্থ রাখার দরকার নাই, আপনি দ্রুত 29 থেকে 38 পর্যন্ত কিন্তু লিখে ফেলতে পারেন। দেখেন এর মধ্যে মৌলিক কয়টা হতে পারে। 29 মৌলিক আপনি জানেন, 31 মৌলিক এটাও আপনি জানেন, এরপরে আপনার 37 মৌলিক, তাই না? এরপর আর কোনো মৌলিক আছে দেখেন তো? আর নাই, এই তিনটাই মৌলিক আছে। তাহলে টোটাল মৌলিক সংখ্যা আপনার তিনটা, আর সব মিলে সংখ্যা আছে আপনার 10টা। সো 3/10, এটাই হচ্ছে আপনার সম্ভাবনা। ষাট থেকে 100 পর্যন্ত আবার বললে ভালো হয়। কি বললো ভাই আবার একটু? আপনারা তো প্রশ্নগুলো ঠিক মতো করতে এখনো মনে হয় শিখেননি। 60 থেকে 100 পর্যন্ত আমি কি বলবো? আমাকে তো বলতে হবে আমি কি বলবো এখানে। 60 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে আপনাকে স্লাইডেই দেওয়া আছে, আমি এক্সপ্লেইনও করলাম। তো এরপর আমি আর কি বলবো? প্রশ্ন করলে একটু লজিক্যাল প্রশ্ন করেন আপনারা। দেওয়াই তো আছে 60 থেকে 100 পর্যন্ত, 2, 3, 2, 1 টোটাল আপনার 8টা মৌলিক সংখ্যা আছে। জাস্ট একটু আপনারা লজিক্যাল প্রশ্ন করেন, যেটা স্লাইডে দেওয়া আছে আমি পড়িয়ে গেছি বা আছে সেগুলো নিয়ে রিপিট করলে আমি সামনের দিক যেতে পারবো না। ঠিক আছে, একটু খেয়াল রাখেন স্লাইডে কি দেখাচ্ছি কি বলতেছি। আচ্ছা, প্রশ্ন সলভ করে আরো কিছু, কারণ প্রশ্ন সলভ না করলে এত বোঝাবুঝি দিয়ে কোনো লাভ নাই। রেসপন্স করেন সবাই, নিচের কোনটি মৌলিক সংখ্যা? চ্যাট বক্স আছে রেসপন্স করার জন্য। প্রথমটা করেন ভাইয়া, পরেরটা আমি এখন আসি নাই। আচ্ছা, গুড, 100% কারেক্ট অ্যান্সার। না হলো না। 143 দিলেন কে ভাইয়া? 143 কি মৌলিক সংখ্যা? 11 দিয়ে ভাগ করা যায় 143 কে, 13 দিয়ে ভাগ করা যায় 143 কে, তাহলে কিভাবে হবে? এটা হচ্ছে 47। গুড, থ্যাংক ইউ। এবার নিচেরটার দিকে তাকাই, নিচের কোনটি মৌলিক সংখ্যা? 63 কোনোভাবেই হবে না, 87 হবে না, 91 হবে না, একমাত্র একটাই আছে, সেটা হচ্ছে 59। সো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যাতে ইনশাল্লাহ আমাদের আজকের পর থেকে আর কোনো প্রবলেম হবে না, আমাদের পারা উচিত। ঠিক আছে, আচ্ছা, তাহলে মৌলিক যৌগিক এখানে স্টপ। আমরা চলে যাব হচ্ছে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, এই দুইটা জিনিস আপনাদেরকে বলেছিলাম যে পড়াবো, বাট পড়ানো হয়নি এখনো। আচ্ছা, মূলদ সংখ্যা আমি এখান থেকে দেখানোর আগে আমি একটু লিখে দেই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। হ্যাঁ অরণ্য আপু, বড় সংখ্যা থাকলে 2, 3, 5, 7, 9, 11 এইসব সংখ্যা দিয়ে একটু ভাগ করে দেখবেন ভাগ হয় কিনা, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা মৌলিক না যৌগিক।
আচ্ছা, মূলদ সংখ্যাটা হচ্ছে আপনার, মনে করেন আপনাকে আমি বললাম 3/10 একটা ভগ্নাংশ দিলাম, ঠিক আছে? আবার আপনাকে আমি একটা ভগ্নাংশ দিলাম, সেটা হচ্ছে 4/3। দেখেন দুইটা ভগ্নাংশের মধ্যে মানে কোনো সমস্যা আছে কিনা, দুইটাই পূর্ণ সংখ্যা আছে লব হরে, তাহলে কোনটা মূলদ কোনটা অমূলদ কেউ একটু আমাকে বলেন দেখি। আপনাদের একটু আইডিয়া নিই আগে, তারপর আমি ব্যাখ্যা করছি। আচ্ছা, বিভিন্ন রকম অ্যান্সার পাচ্ছি, বাট আমি খুবই হ্যাপি। সবাইকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনারা মোটামুটি মূলদের আইডিয়া রাখেন। থ্যাংক ইউ। এখানে আসলে দুইটাই মূলদ। শর্ত কি মূলদ হওয়ার, তাহলে প্রশ্ন আসতে পারে। প্রশ্ন হচ্ছে, শর্ত হচ্ছে মূলদ সংখ্যা হবে সেই সংখ্যা যাকে একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। ধরেন p/q সামথিং, এটা একটা ভগ্নাংশ। সো নাম্বার ওয়ান কন্ডিশন, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। এখানে দেখেন দুইটাকেই ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে। নাম্বার টু কন্ডিশন, p/q উভয়ই পূর্ণ সংখ্যা হবে। দেখেন 2 নাম্বার কন্ডিশনে স্যাটিসফাই করেছে, উভয় পূর্ণ সংখ্যা। এরপরে আর কিছু আছে, হ্যাঁ 3 নাম্বার কন্ডিশন আছে, কিউ কখনো জিরো হতে পারবে না, মানে হরটা জিরো হতে পারবে না। দেখেন 3 নাম্বার কন্ডিশন এখানে অ্যাপ্লাই হয়েছে। সো এই 3টা কন্ডিশন মূলদ সংখ্যার জন্য অ্যাপ্লিকেবল। তো সেই 3টে সংখ্যাই তো এখানে স্যাটিসফাই করেছে, 3টে শর্তই। সো ডেফিনেটলি এই দুইটাই হবে মূলদ সংখ্যা। সো আমরা মূলদ সংখ্যার সংখ্যা এরকম দিব, যে সকল সংখ্যাকে p/q বা কোনো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q আপনার হচ্ছে উভয় পূর্ণ সংখ্যা এবং q সমান সমান নট ইকুয়াল টু জিরো, সেটাই হচ্ছে আপনার মূলদ সংখ্যা। ওকে, আচ্ছা, এবার আসি তাহলে অমূলদ সংখ্যা কাদেরকে বলে। যারা মূলদ না ভাইয়া তাদেরকেই অমূলদ বলে, অর্থাৎ যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না, তারপর হচ্ছে যেখানে কিউ সমান সমান জিরো হয়ে যায়, এরকম টাইপের সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলে। ঠিক আছে? আচ্ছা, তো এইটাই স্লাইডে আছে। তো মূলদ সংখ্যা মনে রাখার একটা ছোট্ট টেকনিক আছে, সেই টেকনিকটা একটু আপনাদের সাথে এখান থেকে শেয়ার করি। সকল পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, পৌনঃপৌনিক বিশিষ্ট সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। আমি আবারও বলছি, সকল পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, পৌনঃপৌনিক বিশিষ্ট সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে অমূলদ সংখ্যার ক্ষেত্রে আরেকটা জিনিস বলি। আপনার রুট ওভার করেন আপনি, মনে করেন হচ্ছে রুট ওভার 144 এবং রুট ওভার হচ্ছে 143। বলেন তো কোনটা মূলদ সংখ্যা? আপনাদের কাছে প্রশ্ন, স্লাইডের দিকে তাকায়েন না, আমি যেটা বলছি সেটা অ্যান্সার দেন। রুট ওভার 144, রুট ওভার 143, কোনটা মূলদ সংখ্যা? আচ্ছা, সবাই বলছেন প্রথমটা মূলদ, দুই একজন বাদে। আচ্ছা, হ্যাঁ প্রথমটাই মূলদ, কারণ 144 হচ্ছে একটা বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা মানে হচ্ছে যেটার বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। ওকে, সেটাকেই বর্গ সংখ্যা বলে। তো রুট ওভার 144 করলে 12 আসে। সো যারা বর্গ সংখ্যা তাদের রুট ওভার হচ্ছে আপনার মূলদ সংখ্যা। আর যারা বর্গ সংখ্যা না, এরকম যদি কোনো বর্গমূল আপনি করেন, সেটা ডেফিনেটলি হবে হচ্ছে অমূলদ সংখ্যা। মনে থাকবে? ক্লিয়ার? যারা রুট ওভার 143-কে মূলদ বলেছিলেন তাদের জন্য বলছি, আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে একটু টেস্ট হয়ে যাক আমরা কি বুঝতে পারছি। 40তম বিসিএস প্রিলির প্রশ্ন, নিচের কোনটি অমূলদ সংখ্যা? আপনারাই অ্যান্সার করবেন। আজকে একদম বেসিক ম্যাথ করাচ্ছি, আপনাদের রেসপন্সই বেশি থাকবে আশা করি। আচ্ছা, বলছে নিচে কোনটি অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা বের করার যে শর্তটা, সেটা আমরা মোটামুটি অ্যাপ্লাই করার চেষ্টা করব। অমূলদ সংখ্যা বের করার শর্ত আমরা জানি, মূলদ সংখ্যা বের করার শর্ত আমরা জানি। তো আসে 0.4, যেটাকে 4/10 আকারে প্রকাশ করা যায়। √9 3 আকারে প্রকাশ করা যায়। এরপরে
5.639 পৌনপৌনিক। পৌনপৌনিক মানেই তো ভাই মূলদ, আর তো কিছু বলা লাগতেছে না। সো তিনটাই মূলদ হয়ে গেল, তার মানে কি এটা অমূলদ? আসেন দেখি তো। √27 √48। তো √27 কে আমি 3/9 দিয়ে ভাগ করতে পারি, এবং √48 কে 3 × 16 দিয়ে করতে পারি। সো 3 কাটা যায়, 3/4 আসে অ্যান্সার। তাহলে এটাও তো মূলদ হয়ে গেল। তাহলে কি আমার এই প্রশ্নে অ্যান্সার নেই? হ্যাঁ ভাইয়া, এটাতে অ্যান্সার নাই, এটার অ্যান্সার হবে ব্ল্যাঙ্ক, কারণ চারটাই হচ্ছে মূলদ সংখ্যা। অনেকে কোনো কিছু না টেস্ট করে আন্দাজে দিয়ে দিচ্ছেন। আন্দাজে দেওয়া যাবে না, টেস্ট করে নিতে হবে সবগুলা। অনেক সময় এরকম হয়, প্রথম তিনটা টেস্ট করার পর দেখলাম যে তিনটার একটাও অ্যান্সার না, তার মানে ডেফিনেটলি 4 নাম্বারটা অ্যান্সার হবে। বাট কেয়ারফুল ভাইয়া, বিসিএস কিন্তু ঝামেলার জায়গা, পিএসসি আপনাদের নিয়ে মজা নেয়। সো ডেফিনেটলি তখন আপনাকে 4 নাম্বারটাও টেস্ট করে নিতে হবে। টেস্ট করে নিয়ে দেখবেন অ্যান্সার আছে কিনা, না থাকলে ফাঁকা রেখে আসবেন, নম্বর পাবেন। বিপুল ভাই, কেন স্কিপ করবেন? আপনি ফাঁকা রেখে দিবেন, ফাঁকা থাকা মানেই হচ্ছে আপনার ওটা কারেক্ট হয়েছে। প্রশ্ন উত্তর নাই মানেই ফাঁকা। 3√2 এটা কোন ধরনের সংখ্যা? থ্রি ইন্টু √2। বাস্তব সংখ্যা। সবকিছু বাস্তব সংখ্যার মধ্যে পড়ে, সমস্যা নাই, এটা একটা অ্যান্সার হতে পারে। জটিল সংখ্যা কখনোই না। মৌলিক সংখ্যা না, 3 মৌলিক সংখ্যা হতে পারে, √2 মৌলিক সংখ্যা না, ঝামেলা আছে। তো এটাও হবে না। অমূলদ সংখ্যাটাই আমাদের অ্যান্সার। খেয়াল করেন, আমি বলেছিলাম পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। এখানে √2 একটা অমূলদ সংখ্যা, তার সাথে আপনি 3 কেন, যা যা মন চায় গুণ দেন, কোনো সমস্যা নাই, সেটা অমূলদ সংখ্যাই থাকবে। সো অ্যান্সার উইল বি অমূলদ সংখ্যা সি। ওকে, মূলত মূলত এই পর্যন্তই। আমরা এখন কিছু একটু এগুলা থেকে মানে বের করা যায়, বা এরকম এইগুলা থেকেই করা যায় এরকম টাইপের দু একটা প্রবলেম দেখবো। আগের বিসিএস গুলোতে আসতো 35-এর আগে। তো আসেন একটু দেখি। বলা হয়েছে নিচের কোনটি √5 - √3 এর সমান। তো এই টাইপের জিনিসগুলো যখন থাকবে, যে কোনো দুইটা সংখ্যা তাদের মাঝখানে প্লাস বা মাইনাস এরকম থাকলে তাদের একটা স্পেশাল নিয়ম অ্যাপ্লাই করে অঙ্কগুলো করতে হয়। সেটা হচ্ছে এর একটা অনুবন্ধী রাশি দিয়ে লব এবং হরকে গুণ করতে হয়। অনুবন্ধী রাশি বলতে বোঝানো হয়, এখানে আছে √5 - √3, এর অনুবন্ধী রাশি হচ্ছে √5 + √3। সেইটা দিয়ে লব এবং হর দুইটাকেই গুণ করতে হবে। ওকে, দিলাম গুণ করে। এবার দেখি কি করা যায়। উপরে a + b a - b এর সূত্র অ্যাপ্লাই করা যাবে। তো a² - b², সো আলটিমেটলি 5 - 3, নিচে আসে √5 + √3, উপরে আসে 2, নিচে আসে এরকম। দেখেন তো কোনটার সাথে মিলে, এই যে লাস্টেরটার সাথে মিলে। সো এইটাই অ্যান্সার। তাহলে আমরা কি নিচেরটা করতে পারবো? আজকে ম্যাথ ক্লাস ভাই, আশা করি খাতা কলম সবাই সামনে রাখছেন। আমি বলি না এই ক্লাসের শুরুতে, বাট খাতা কলম সামনে নিয়ে বসাটা বেটার। নিচেটাই করতে পারবো, একটু দেখি তো, চেষ্টা করি আমরা। দেখেন এখানে √6 + 2, এটার অনুবন্ধী দিয়ে আমি লব এবং হরকে গুণ করব। সেটার অনুবন্ধী হচ্ছে আপনার √6 - 2, √6 - 2, উপরে √2 × √6 - 2 √2 থাকে, আর নিচে হয়ে যায় হচ্ছে a + b a - b সূত্র, মানে a² - b², a² মানে √6² 6, b² মানে হচ্ছে 4। আচ্ছা, আস্তে আস্তে এগোই, তাড়াহুড়ার কিছু নাই। তো নিচে থাকে হচ্ছে আপনার 2, উপরে ছিল হচ্ছে আপনার কত, √2 × √6 - 2 √2। সলভ করে আপনার অ্যান্সার বলেন, আমি আর সামনে যাব না, আপনাদের জন্য রেখে দিলাম। সবাই সি অ্যান্সার দিচ্ছেন, ওকে, আমি সি অ্যান্সারটা নিলাম। যারা যারা করতে পারেনি তাদের জন্য করে দিচ্ছি। এই অংশটার দিকে তাকান। √2 √6 আছে তো, তো এটাকে √2 × √3 তে কনভার্ট করি। দুইটা √2 মিলে 2 হয়ে যাবে, ব্যাপারটা এরকম হয়ে যাবে। তো তখন হয়ে যায় 2 √3 - 2 √2, আর নিচে 2 থাকে। 2 কমন নেন,
উপর নিচে 2 কাটাকাটি হয়ে যাবে, শেষ পর্যন্ত থাকবে হচ্ছে √3 - √2। ক্লিয়ার এ পর্যন্ত যা যা বলেছি? আচ্ছা, যদি ক্লিয়ার হয়, ওকে হয়, সব বুঝেন, তাহলে আপনাদের জন্য একটা পোল কোশ্চেন দিয়ে দেই, একটু পোল কোশ্চেনটা অ্যান্সার করতে থাকেন। √3 এবং 2 এর মধ্যবর্তী সংখ্যা কোনটি বের করতে বলা হয়েছে। জলদি জলদি ক্লোজ করে দিব। কেবলমাত্র 1/3 আপনারা অ্যান্সার করেছেন, বাকি 2/3 হয় পারছেন না অথবা করছেন না, আই ডোন্ট নো কোনটা, বাট চেষ্টা করা উচিত সবারই। মাহাদি ভাই আন্দাজে করেছেন বলেছেন, থ্যাংক ইউ ভাইয়া অনেস্ট অ্যান্সার দেওয়ার জন্য। আন্দাজে করলেও কোনো সমস্যা নাই, আমি তো করিয়ে দিব, বাট রিপ্লাই করেছেন কিনা বা পোল কোশ্চেনটা দাগিয়েছেন কিনা সেটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, 50% মতো প্রায় দাগানো হয়েছে, বাকিরা বসে আছেন চুপচাপ। খুব ভালো, আমিও তাহলে বসে থাকি। সাদিয়া আপু, আমি তো বুঝাই দিবই, আমি তো সেজন্যই আসি, বাট আপনাদের কাছ থেকেও তো একটু রেসপন্স দরকার। অঙ্কটা আলটিমেটলি পরীক্ষার হলে কারা করবেন? আপনারাই তো করবেন। তো একটা যেহেতু পোল কোশ্চেন দেওয়া হয়েছে, পোল কোশ্চেনের মানেটা একটু বোঝার চেষ্টা করেন। পোল কোশ্চেনটা মানে এটা আপনাকেই করতে হবে, আপনাকে রেসপন্স দিতে হবে। পারেন বা না পারেন সেটা অন্য ব্যাপার, পরে আমি করিয়ে দিব। আচ্ছা, নিয়ারলি 70%-এর মতো আপনার অ্যান্সার করেছেন, মানে বাকি 30% এটা তাহলে পারেন না, এটা আমি ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে ব্যাপারটা এরকম বেসিক একটা ম্যাথ যদি 30, আসলে অনেক সমস্যা আছে। হোয়াট এভার, অনেক কিছু যাচাই করে ফেললাম এটা থেকে। পোলটা শেষ করে দিচ্ছি। আচ্ছা, করিয়ে দিই। √3, √3 এর মানটা হচ্ছে 1.73। আরো আছে ডট ডট ডট, আমি দিলাম না। এগুলার মান একটু জানতে হবে। √2 এর মান 1.41, ঠিক আছে? কিছু ছোট ছোট √এর মানগুলা নিকটবর্তী মান জেনে রাখবেন। তো পাই এর মান হচ্ছে আপনার 3.14, এটা 1.6, এইটা হচ্ছে আপনার π/2 মানে 1.57, এটা হচ্ছে 1.8। তাহলে √3 মান এইটা, আর 2 তো আছেই। সো 1.73 এবং 2 এর মধ্যে কোন সংখ্যাটা আছে খুব সুন্দর করেই দেখানো হচ্ছে, বা দেখা প্রশ্নেই বলা আছে, এটা হচ্ছে 1.8, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, যেহেতু সংখ্যা নিয়ে সব 0, 1, 2, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। তাহলে আসেন, 0, 1, 2, 3 এটা দ্বারা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে একটু বলেন তো দেখি চ্যাট বক্সে। অ্যান্সার বলতে বলি নাই ভাইয়া, 0, 1, 2, 3 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা। ডেফিনেটলি সব থেকে বড় ডিজিট যেটা, সেটাকে আগে রাখবো, তারপরেরটাকে পরে রাখবো, তারপরেরটাকে পরে রাখবো, শেষে শূন্য রাখবো। এটা হচ্ছে সব থেকে বড়। আচ্ছা, এবার ক্ষুদ্রতম কোনটা? 0, 1, 2, 3 দিয়ে উল্টা করব না, 0, 1, 2, 3 এটা না, এটা না। 0, 1, 2, 3 পক্ষে কারা কারা আছেন?
আচ্ছা, তেমন কাউকে দেখতে পাচ্ছি না, একজন দুইজন বাদে। আচ্ছা, এখন আপনারা বলেন, মনে করেন আপনার বেতন হচ্ছে, আমি বললাম কয় ডিজিটের বেতন আপনার? আপনি 9 ডিজিট স্যালারি পান, কিন্তু আলটিমেটলি এটা কত টাকা বলেন তো? 10 টাকা, 2 ডিজিট। সো যে কোনো ডিজিটের বাম পাশে আপনি যতগুলা শূন্যই দেন না কেন, আলটিমেটলি কোনো লাভ নাই। ওকে, সো আপনি যখন 0 1 2 3 লিখবেন, এটা 3 ডিজিটের সংখ্যা হয়ে যাবে। সেই জন্য জিরোটা এবং ওয়ানটাকে ইন্টারচেঞ্জ করে নিতে হবে। সো এই সংখ্যাটা হবে 1023। এইটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। সো আসেন এই দুইটা বিয়োগ করে দেন। এই দুইটা বিয়োগ করলে একটা অ্যান্সার বের হবে 2187, সেটাই হচ্ছে অ্যান্সার। এখানটাই ট্রিক, অনেকে 0 1 2 3 তাড়াতাড়ি ভুল করে 123 লিখে ফেলবে। যাই হোক, এগুলো 31তম বিসিএস এর প্রশ্ন, অনেক আগে আসতো, এত সহজ প্রশ্ন এখন আসবে না। পরবর্তী টপিক, সেটা হচ্ছে গাণিতিক প্রক্রিয়া ও বাক্য। গাণিতিক প্রক্রিয়া বলতে বোঝানো হচ্ছে আপনার, মানে কোনো কিছু মুখস্থ করতে চেন না, এখানে স্লাইডটা আছে দেখেন, সমস্যা নাই। মানে এটা হচ্ছে আপনি যে কোনো একটা সংখ্যাকে ইকুয়েশনে বা ম্যাথমেটিক্যালি বের করতে পারেন কিনা কোনো একটা কথাকে, সেটা এখানে আমরা বের করার চেষ্টা করব। যেমন আপনাকে বললাম যে এক্স ও ওয়াই এর ভাগফল হচ্ছে 5 থেকে 2 কম, তাহলে এটাকে আপনি কি ইকুয়েশনে নিতে পারবেন? এক্স ও ওয়াই এর ভাগফল হচ্ছে 5 থেকে 2 কম, তার মানে এক্স এবং ওয়াই এর ভাগফল সেটা হবে 5 থেকে 2 কম, আলটিমেটলি 3। এই যে আপনি এক্স বাই ওয়াই সমান সমান 3 নিলেন, এটাই হচ্ছে আপনি গাণিতিক প্রক্রিয়ায় যে কোনো একটা কথাকে ম্যাথমেটিক্যালি কনভার্ট করে ফেললেন। তারপর আবার দেখেন, যেমন এক্স হলো 50 থেকে 6 কম, তাহলে এক্স সমান সমান হবে 50 - 6। তো এইটাই হচ্ছে আপনার বেসিক, যে আপনার যে কোনো কথা হয়তো এরকম উল্লেখ থাকবে, আপনি সেটাকে ম্যাথমেটিক্যালি কনভার্ট করতে পারেন কিনা, এইটাই হচ্ছে আমার মানে বলার উদ্দেশ্য ছিল আর কি। তো আসলে এই টাইপের আমরা কিছু একটু দেখি। পরপর 3টি ক্রমিক সংখ্যা, এটা কিন্তু একটা কথা, এটাকে আমার ম্যাথমেটিক্যালি কনভার্ট করে নিতে হবে। তাদের গুণফল হচ্ছে 120। তাহলে পরপর 3টি ক্রমিক সংখ্যা হলে আমার যে কোনো একটা সংখ্যা ধরে নিতে হবে। ধরলাম একটা এক্স, তাহলে আরেকটা x+1, আরেকটা x+2, কারণ ক্রমিক সংখ্যা মানে হচ্ছে প্রত্যেকটা পরবর্তী সংখ্যা। তো এই তিনটার গুণফল হচ্ছে আপনার 120। তাদের যোগফল কত বের করতে বলেছে। আচ্ছা, এখন আসেন গুণফল করি, করতে তো সমস্যা নাই। x * x² + 2x + x+2 সমান সমান 120। এখান থেকে গুণ করলে আসে x³ + 3x² + 2x সমান সমান 120। দেখেন তো, আমাকে একটা কিউব বিশিষ্ট সংখ্যা এসেছে, যেটা দিয়ে আমার বের করতে একটু ঝামেলা হচ্ছে। দেখেন, আলটিমেটলি কিন্তু আমার এখান থেকে এক্স এর মান বের করাটা কিন্তু একটু কষ্টকর, সমীকরণ সমাধান করাটা। তাহলে আমি কি করব? আমি যেটা করব সেটা হচ্ছে একটু চালাকি করে সংখ্যাগুলোকে ধরবো। আমি যেরকম শুরুতে এক্স, x+1, x+2 ধরেছিলাম সেটা করব না। আমি করব মাঝের সংখ্যাটাকে এক্স ধরবো। তাহলে আগের সংখ্যাটা হবে x-1, পরের সংখ্যাটা হবে x+1। আপনি বলতে পারেন তাতে আমার ফায়দা কি ভাইয়া? ফায়দা হচ্ছে দেখেন, ইকুয়েশনটা আমার খুব সহজ হয়ে যায়। x³ - x সমান সমান 120। ওকে, এখান থেকে ইকুয়েশন বের করাটা আমার জন্য একটু সহজ এটার থেকে। ইকুয়েশন সলভ করা কি শিখাবো? দরকার নাই, আশা করি ইকুয়েশন সলভ করা সবাই জানি। এরকম কিউব থাকলে বা স্কোয়ার থাকলে ইকুয়েশনে আপনার বের করা যায়। আরেকটা কাজ করা যায়, ইকুয়েশন সলভ না করেও আপনি অপশন টেস্ট করে অ্যান্সার বের করতে পারেন। যেমন আপনি এক্স এর একটা মান ধরতে পারেন, সাপোজ এক্স এর মান আপনি কাছাকাছি সংখ্যা থেকে শুরু করেন, 4, 5, 6, 7 এরকম করে বের করা শুরু করেন। তো এক্স এর মান যদি আপনি 4 বসান, কত হয়? 4³ হচ্ছে 60, মানে হলো না। এক্স এর মান যদি আপনি 5 বসান, 5³ - 5 দেখেন 120 হয়ে যায়। তার মানে এক্স এর মান 5, x-1 4, x+1 6। তো তিনটে সংখ্যা আমি বের করে ফেলেছি, 4, 5, 6। অপশন টেস্টের মাধ্যমে বা ধরে নেওয়ার মাধ্যমে বের করে ফেললাম। তাহলে 4, 5, 6 যোগফল কত? 15। এইটাই অ্যান্সার। ক্লিয়ার? বুঝছি সবাই? আচ্ছা, কয়েকজন বলেছেন আরেকবার।
আচ্ছা, আমি আরেকবার বলতে কোন অংশটা আরেকবার বুঝি না, এখানে 3-4টা পার্ট আছে, 3-4টা পার্ট বলবো না, আমি যে কোনো একটা পার্ট বলে দিচ্ছি, তাহলে দেখেন বোঝেন কিনা। আমার মনে হয় এই জায়গাটাতে প্রবলেম হয়েছে। এক্স কিউব মাইনাস এক্স সমান সমান 120, এটা কিভাবে এক্স এর মান 5 বের করলাম, এটাই আর কি। এটা হচ্ছে এক্স এর আমি মান ধরেছি, ধরে দেখলাম যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয় কিনা, এক্স এর মান 4, 5, 6 এরকম ধরে দেখবো কোনটা হয়। তো 4 বসাতে দেখলাম যে মান আসে 60, যেটা মিলে না। 5 বসিয়ে দেখছি অ্যান্সার মিলে গেছে, তার মানে এটা অ্যান্সার হচ্ছে এক্স এর মান 5 হবে। এখন কথা হচ্ছে এক্স এর মান 5 হলে আমার তিনটে সংখ্যা হচ্ছে x-1, একটা x+1। তো প্রথম সংখ্যাটা 4, পরেরটা 5, পরেরটা 6। তো তিনটে সংখ্যার যোগফল আমাকে জিজ্ঞেস করেছে, যোগ করে দিয়েছি, অ্যান্সার 15। এবার বুঝছেন? আচ্ছা, গুড। তাহলে এইরকম আরেকটা প্রশ্ন দেখি, যেটা হচ্ছে আমার গাণিতিক যুক্তির মাধ্যমে বের করতে হবে, এটার জন্য কোনো সূত্র নাই। এক্স এবং ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে? দেখি আপনারা বলতে পারেন কিনা। এটার জন্য নিয়মটা হচ্ছে এক্স এবং ওয়াই এর দুইটা মান ধরে নিবেন, র্যান্ডম। 1 এবং 3 ধরেন না, যেহেতু দুইটাই বিজোড় সংখ্যা। এবার অপশন টেস্ট করেন, প্রথমটা কি আসে, 1+3+1 সমান সমান 5। পরেরটা কত আসে, 1 × 3 সমান সমান 3। পরেরটা আসে 1 × 3+2 সমান সমান 5। পরেরটা আসে 1+3 সমান সমান 4। তার মানে জোড় সংখ্যা আসছে কোনটায়, লাস্টেরটায়। আন্দাজে লাগাবেন না ভাই, আন্দাজে লাগায় লাভ নাই, লজিক দিয়ে দেখাতে হবে আমাদেরকে। লজিকটা হচ্ছে এইটা, এক্স এবং ওয়াই এর মান ধরে নিব, ধরলে এই অঙ্ক একদম ইজি। ওকে, ভেরি গুড। চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী অংশ। দাঁড়ান, আরেকটা শেষ করে নি, এটা শেষ করে তারপর পরবর্তী অংশে যাই। এক্স এবং ওয়াই দুইটা ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটা বিজোড়? আমি আবারও বলতেছি, এক্স এবং ওয়াই দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড়? তাহলে এক্স এবং ওয়াই যেহেতু ক্রমিক জোড় সংখ্যা, তাহলে আমি এক্স এর মান ধরি 2, ওয়াই এর মান ধরি 4। প্রথমটা x², 4, অবশ্যই জোড়। পরেরটা y² মানে 16, অবশ্যই জোড়। পরেরটা x² + 1 মানে 4+1, বিজোড়। y² + 4, 16+4, 20। দেখেন 3 নাম্বারটা বিজোড়। ওকে, পরবর্তী অংশ, বর্গমূল বের করা। একজন আপু আমাকে 3বার রিকোয়েস্ট করেছেন এর মধ্যে বর্গমূল করার ব্যাপারটা শিখিয়ে দেওয়ার জন্য, 2বার বা 3বার মনে হয় দেখেছি। সো আপনাকে বলছি আপু, ধৈর্য ধারণ করবেন, ব্যস্ত হবেন না, আমাদের টপিকে সবকিছুই আছে, সবই দেখাবো। আচ্ছা, বর্গমূল শেখানোটা কিন্তু একটু টাফ, ভালো করে খেয়াল করবেন। প্রায় 1 ঘন্টার মতো ক্লাস হয়ে গেছে, সো বর্গমূল করার পর একটা ব্রেক দিব। তো আমি স্লাইড অ্যাড করি, কারণ শিখাতে হবে যেহেতু, এখান থেকে করানো যাবে না। আচ্ছা, মনে করি আমাদের পরবর্তী স্লাইডে একটা ম্যাথ আছে 15.6025, এটাকেই আমরা হচ্ছে বর্গমূল করে দিই, তাহলে আমাদের আর দুইটা একসাথে হয়ে যাবে। 15.6025 এটাকে আপনার বর্গমূল করতে বলা হয়েছে। কিভাবে করব, কান্নাকাটি শুরু হয়ে গেল। এটা কেমনে হয়, √16 হচ্ছে আমি জানি 4 হয়, √9 হলে 3 পারি, এইটা কিভাবে আমি √, বের করব? আচ্ছা ঠিক আছে, ঠান্ডা মাথায় আমরা এখন খেয়াল করবো একটু। একটু এরকম করে বর্ডার দিয়ে নিই। আচ্ছা, আপনি বলেন, এই যে 15 সংখ্যাটা, সেটা নিশ্চয়ই দুইটা বর্গ রাশির মাঝামাঝি আছে। 15 কোন দুইটা বর্গ রাশির মাঝে আছে, কেউ বলতে পারবেন? বর্গ রাশি কি সেটা একটু বলি, যাকে পূর্ণভাবে বর্গমূল করা যায়। সো 9 এবং 16 হচ্ছে দুইটা বর্গ রাশি যাদের মধ্যে 15 আছে। ওকে, সো 15 সংখ্যাটা 9-এর থেকে বড় কিন্তু 16-র থেকে ছোট। সো আমি কি বলতে পারি যে এই যে সংখ্যাটার আমার বর্গমূল করতে বলেছে, সেটার অ্যান্সার ডেফিনেটলি আপনার 3 পয়েন্ট সামথিং হবে, এটাকে আমি বলতে পারি, অর্থাৎ 3 এবং 4-এর মাঝে থাকবে।
আচ্ছা, যদি 3 এবং 4-এর মাঝে থাকে, যেহেতু 16-কে ক্রস করে যায়নি, সো ডেফিনেটলি আমি এখানে 3 বসাবো প্রথমে ডান পাশে, এবং 3-এর বর্গ যেটা, 3-এর বর্গ করলে কত হয়? 9 হয়। সেই 9টা আমি এখানে নিচে বসাবো। এই পর্যন্ত ক্লিয়ার হলো। এখন কি করব, যেহেতু 15 এবং 9 বিয়োগফল হচ্ছে 6, পরে দশমিক আছে, সো দশমিক যেহেতু আসবে এখানে দশমিক দিয়ে নেই। দশমিকের পরে দুইটা ডিজিট আমি নামিয়ে নিলাম, জোড়ায় জোড়ায় নামাবো, খেয়াল রাখবেন। দশমিকের পরে যে কোনো সংখ্যা জোড়া জোড়া আকারে আমি নামাবো, একটা করে না, কারণ আমি বর্গমূল করছি, দ্যাটস ওয়াই। এবার এখানে একটা দাগ দিই, দাগ দিয়ে যে সংখ্যাটা এখানে আছে তার দ্বিগুণ এখানে লিখতে হবে। 3 আছে, তাই আমি দ্বিগুণ 6 লিখেছি। আচ্ছা, এই পর্যন্ত তো কারো কোনো কনফিউশন নাই? ওকে, এবার মেইন কাহিনী শুরু হলো। এখন এই স্থানে আমি এমন একটা সংখ্যা বসাবো, সেই একই সংখ্যাটা আমি এই স্থানে বসাবো, যেন এই স্থানে বসানো সংখ্যাটা এবং এই পুরো সংখ্যাটা গুণ করলে এই 660-এর মধ্যে থাকে। আমি আবারও বলছি, দশমিকের পর আমি এমন একটা ডিজিট বসাবো এবং 6-এর পর এমন একটা এই একই ডিজিট বসাবো, যেন ডিজিট বসানোর পর টোটাল এই সংখ্যাটা এবং ওই ডিজিটটা গুণ করলে 660-এর ভিতরে থাকে। তো কিভাবে হবে? আমি 1 থেকে শুরু করতে পারি। ধরেন এখানে আমি 61 হলো, মানে 6-এর পর 1 বসালাম, তাহলে এখানেও নিশ্চয়ই আমার 1 বসাতে হবে। তো সেই দুইটা গুণ করলাম, কত হয়? 61 হয়। 660 থেকে অনেক ছোট, এত ছোট হবে না, একদম মিনিমাম রেঞ্জে নিয়ে যাব, যেন আর ভাগ না করা যায় সেরকম একটা কন্ডিশনে যাব। তো একটু বাড়িয়ে দিই, মনে করলাম আমি এখানে 5 বসালাম, তাহলে এখানেও 5 হবে। 65 ইন্টু 5 গুণ করলে কত হয়? কেউ একজন আমাকে বলেন। 325। তাও 660 থেকে অনেক দূরে, সো আমাকে আরেকটু বাড়িয়ে দিই। আসেন আমি 9 বসাই, এখানে 9 বসালাম, এখানেও 9 বসালাম। এবার গুণ করে 69 ইন্টু 9 কত হয়? 621। ইয়েস, 621 বসাবো। কেন বসাবো? কারণ 660 থেকে সব থেকে মিনিমাম, মানে এর বেশি আর যাওয়া যায় না, তাহলে 660 ক্রস করে যাবে। ওকে, এবার আমি আবার বিয়োগ করব, কত হলো? 39। জোড়া নেমে আসবে, আর একটা দাগ হবে। এখন খেয়াল করেন, এখানে কত আছে? 39 আছে। সো 39-এর দ্বিগুণ এখানে বসবে, 78। এই ওয়েট 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 ওয়েট, এই 2-3 জন 591-এর কথা কেন বলছেন? 65 ইন্টু 9। আপনাদের কাছে তাহলে ক্লিয়ার হয় নাই আমি তখন যা যা বললাম, এতবার বললাম তারপরেও? আমি বারবার বলছি, আপনারা একটু খেয়াল করেন যে এখানে আমি যে সংখ্যাটা বসাবো সেই একই সংখ্যা এখানে বসাবো। তো আমি যদি প্রথমবার 5 বসাই, এখানেও 5 বসাতে হয়েছিল। পরের বার যদি আমি 9 বসাই, ডেফিনেটলি এখানে 9 বসাবো। সো কেন আমি 65 ইন্টু 9 দিব? 591 কোন দুঃখে হবে আমার? বুঝতে পারছেন যারা এই প্রশ্নটা করেছেন? আচ্ছা, গুড। তাহলে এখন দেখেন, এখানে 39 আছে, পরবর্তী অংশ 39-এর দ্বিগুণ নিশ্চয়ই এখানে বসবে 78, আগের নিয়ম অনুযায়ী, যেহেতু আগের বার এখানে 3 ছিল, 3-এর দ্বিগুণ এখানে 6 বসিয়েছিলাম। সো 39-এর দ্বিগুণ 78 বসবে। কেউ যদি বলেন ভাই দশমিক আছে তো, আমি বললাম ভাই ভুলে যান, দশমিক নিয়ে আপনার চিন্তা করতে হবে না, দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা আছে সেটা ক্যালকুলেট করবেন। সো 78 বসিয়ে ফেললাম, ভালো কথা। এখন এই জায়গায় আমি এমন একটা ডিজিট বসাবো, এবং 78-এর পর আমি এখানেও এমন একটা ডিজিট বসাবো, যেন ওই দুইটা গুণ করলে 3925 বা এর কাছাকাছি সংখ্যা হয়, আগের বারের মতো। তো কত বসাতে পারি এক এক করে বের করি, আসেন। মনে করেন আমি 4 বসালাম, তাহলে 784 হয়ে যাবে এখানে, আর ওখানে তো 4 আছে, এই দুইটা গুণ করব। 784 গুণ 4 কত হয়? 4 4 16, 6 হাতে 1 আছে, 33-এর 3 হাতে 3 আছে, 3136। না হয় না, মানে আরেকটু বাড়াতে হবে, তাহলে 5 বসাই দেখি। এখানেও 5 বসাই, এখানেও 5 বসাই। 5 5-এ 25-এর 5 হাতে 2 আছে, 5 আর 40 আর 2 42-এর 2 হাতে 4 আছে, 5 7 35 আর 4 39। বাহ, একবারে মিলে গেল। আমার অঙ্ক শেষ, ভাগফল টাইম পেয়ে গেছি, বর্গমূল টাইম পেয়ে গেছি, 3.95। এইটাই অ্যান্সার। কারো কোনো প্রশ্ন থাকলে এখনই বলেন।
নিয়ম একটাই, যত বর্গমূল দিক একই নিয়মে করবেন। আশফিকুর ভাই, এত শর্টকাট খোঁজেন কেন সবকিছুতে? সরি টু সে, নাম উল্লেখ করলাম, লজ্জা পাওয়ার কিছু নাই ভাইয়া। এত শর্টকাট খোঁজা যাবে না সবকিছুতে। অঙ্ক শিখতে হলে অঙ্ক মানে করতে হলে অঙ্ক শিখতে হবে আপনাকে। আপনি আগে শিখেন ভালো করে, তারপর শর্টকাট শিখবেন। আচ্ছা, 2-3 জন একটু বলেছেন যে আবার আরেকবার অংশ বলার জন্য, বা লাস্টেরটা আরেকবার বলার জন্য। আচ্ছা ঠিক আছে। সিফাত ভাই 1023 পাইলেন কই? আমি তো কোথাও 1023 দেই নাই। আমি কোথাও 1023 দেই নাই ভাইয়া। আচ্ছা যাই হোক, আসেন এখন শর্টকাট বলি। 15.6025 অপশনের দিকে তাকান, অপশনগুলো খুবই ক্লোজ। বাট একটা জিনিস চিন্তা করেন, 16 আর 15.6025, একটা কাজ করতে পারেন, এইটাকে বর্গ করে দেখতে পারেন, মানে 3.95 ইন্টু 3.95 গুণ করে দেখতে পারেন কোনটা হয়। যদি অ্যান্সার এটা মিলে যায় তাহলে এটা আপনার শর্টকাট। বা 3.65 ইন্টু 3.65 গুণ করে দেখতে পারেন, তাহলে যদি অ্যান্সার মিলে তাহলে ওটা অ্যান্সার হবে। এটা হচ্ছে শর্টকাট। তাহলে কি করতে হবে? এটার জন্য আপনাকে 4টা জিনিসই গুণ করতে হবে। সো 4টা জিনিস গুণ করতে যে সময় আপনার লাগবে, আপনি যদি লাকি হন তাহলে তো প্রথমবার বা দ্বিতীয়বারে মিলে যাবে। আর যদি লাকি না হন তাহলে তো 4 নাম্বার সংখ্যায় গিয়ে অ্যান্সারটা মিলবে। তার ততক্ষণে আপনি ডেফিনেটলি বর্গমূল জানা থাকলে করে ফেলতে পারবেন। সো দুইটাই শর্টকাট আছে। 169 বর্গমূল করার সময় কয়টা সংখ্যা ধরবেন? আচ্ছা ভাইয়া, 169 বর্গমূল করতে গেলে আপনাকে আগে চিন্তা করতে হবে 169-এর আশেপাশে বর্গ সংখ্যা কোনটা আছে। তো আপনি চিন্তা করেন 169 নিজেই হচ্ছে একটা আপনার কি সংখ্যা বলেন তো? 169 নিজেই একটা বর্গ সংখ্যা। তো আপনি কেন তাকে আবার প্রথম দুইটা সংখ্যা ধরবেন? 16, 169 নিজে যেহেতু বর্গ সংখ্যা, সো এর বর্গমূল 13। কনফিউশন ক্রিয়েট করবেন না নিজের মধ্যে। আমি অঙ্কটা করার সময় এর আগে শুরুতেই বলেছিলাম যে নিকটবর্তী বর্গ সংখ্যা দুইটা আমার চিন্তা করতে হবে। তো আপনি বর্গ সংখ্যা চিন্তা করতে গেলেই তো বোঝা যায় যে 169 নিজে একটা বর্গ সংখ্যা। আচ্ছা, অনেকে বলেছেন যে আরেকবার করানোর জন্য। হ্যাঁ ভাইয়া, ওয়েট করেন, আরো এক্সাম্পল আপনাদের জন্য আছে, এই যে এটাও আমি করাবো, টেনশনের কোনো কারণ নাই। এখন যে ভাইয়া শর্টকাট চাচ্ছিলেন তার জন্য শর্টকাটও বলে দিয়েছি, সো এই জিনিস অ্যাপ্লাই করতে পারেন। ইটস আপ টু ইউ কোন নিয়মে করবেন। আসেন আমরা এই অঙ্কটা করি, তাহলে বাকিটাও ক্লিয়ার হয়ে যাবে যার যার কনফিউশন আছে। আর যারা যারা বুঝে ফেলছেন তারা খাতা কলম সামনে নেন, দ্রুত করতে থাকেন। আচ্ছা, √0.03, তাহলে আমি এটাকে আগে লিখি, এভাবে দাগ দিই। এখন কথা হচ্ছে 0.03-র পর আমাকে তো আরো শূন্য নেওয়া লাগতে পারে। সো এই জন্য আমি কিছু জায়গা রেখে দিই। প্রথমেই 0 পয়েন্ট, মানে আমারও প্রথমেও 0 আসবে বা পয়েন্ট আসবে। তো পয়েন্টের পর আমি কি বলেছিলাম ভাইয়া, সবসময় জোড়া নিব না? তো সেই জোড়া নিব। জোড়া নিলে কি হয়? 0.3, মানে আলটিমেটলি আপনার 3। তো 3 এর আশেপাশে দুইটা বর্গ সংখ্যা বলেন। একটা 4, আর একটা, এই রুমানা আপু, 2 কি বর্গ সংখ্যা নাকি? বর্গ সংখ্যা এমন সংখ্যা যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। 2 কোনোভাবে বর্গ সংখ্যা না। 1 হচ্ছে বর্গ সংখ্যা। সো 1 এবং 4 হচ্ছে কাছাকাছি বর্গ সংখ্যা, যেটার মাঝে 3 আছে। তো ডেফিনেটলি তাহলে এখানে আমি কি লিখতে পারি? 1 লিখতে পারি। কারণ 0.03 কে বর্গমূল করলে ডেফিনেটলি, বা 3 কে বর্গমূল করলে 1 এর মধ্যেই অ্যান্সারটা থাকবে, 1 এবং 4 এর মধ্যে। তো 1 নিলাম, নিচেও 1 লিখলাম, কত পাবো? 2 পাবো। কিন্তু আমাকে তো এরপরে আরো কিছু নামাতে হবে। তো যেহেতু 0.03 পর আর কিছু নাই, আমি কি করতে পারি? আমি ধরতে পারি এখানে শূন্য আছে অনেকগুলা। কারণ দশমিকের পর ডানে যত শূন্য দেন আলটিমেটলি সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। সো আমি দুইটা শূন্য নামিয়ে আনি। এখানে আছে কত? 1। তাকে কত দিয়ে গুণ করব বলেন তো? যারা যারা বুঝতে পারেননি তারা আগে জলদি রেসপন্স করেন, বাকিটা না করলেও চলবে। আচ্ছা, 2 দিয়ে গুণ দিব। দিলাম 2 দিয়ে গুণ, 1-কে 2 দিয়ে গুণ করলে 2 হয়। সো 2 এর পর আমি এমন একটা ডিজিট বসাবো, এবং এই জায়গাটাতে আমি এমন একটা ডিজিট বসাবো যেন ওই দুইটা গুণ করলে 200-র মধ্যে থাকে। তো আমি যদি 7 বসাই, দেখেন
দুই জায়গাতেই 27 গুণ 7 গুণ করলে আসে 189, যেটা 200-র কাছাকাছি সংখ্যা এবং 27-এর থেকে আপনার ভাগশেষ ছোট হয়। তো বিয়োগ করলে কত হয়? 11। আমার আবার দুইটা জোড়া শূন্য নেমে আসবে। এখানে কত আছে? 17 আছে, কিন্তু দশমিক বাদ দেন ভাইয়া, এখানে এখন 17 আছে। তো সেই 17কে আমি আবার 2 দিয়ে গুণ দিব, কত হবে? 34। সো 34 এর পর এমন একটা ডিজিট বসাবো এবং এখানেও এমন একটা ডিজিট বসাবো যেন 1100-র মধ্যে থাকে। সেটা কত হতে পারে? 3 যদি আমি বসাই, দেখেন 3 3 9, 3 4 12, 2 হাতে 1 আছে, 1029, যেটা 1100-র মধ্যে থাকে এবং কাছাকাছি সংখ্যা। বিয়োগ করেন, বিয়োগ করলে আসবে 71। আপনি চাইলে আরো শূন্য নামাতে পারেন, কিন্তু আমার আর যাওয়ার দরকার নাই, কারণ দশমিকের পর আমি 3 ডিজিট পেয়ে গেছি। এইটাই আমার অ্যান্সার, 0.173। দেখেন অপশনের সাথেও মিলে গেছে। যারা যারা আগের বার বুঝতে পারেননি তাদের কি এবার ক্লিয়ার হয়েছে?